টুলস বাংলা। আরে শঙ্কর, হলো? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আসছি আসছি। এই শুভ, তুই আরেকবারটি ভেবে দেখ। এত রাত্রিবেলা তোর বাড়ি কিন্তু না যাওয়াই ভালো। থেকে যা না আজকে আমাদের বাড়িতে, কোনো সমস্যা নেই। আরে না না, সকাল 6টায় মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। না হলে থেকে যেতাম। আর বাড়ি যেতে তো আমার কোনো অসুবিধাই নেই, মাত্র 5টা স্টেশন। বর্ধমান নেমে বাইকে করে বাড়ি চলে যাব, আমার ভাই এসে নিয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, চল উঠে পড়। এসেছি নবগ্রামে, আমার এক বন্ধুর বাড়ি। আমার বন্ধু শঙ্কর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়, আমি টুকটাক ভয়েস আর্টিস্টের কাজ করতে পারি। একটা প্রজেক্টের স্যাম্পল তৈরি করা ছিল, যেটা আগামীকাল সাবমিট করতে হবে। সেই কারণেই শঙ্কর আমাকে ওর বাড়িতে ডেকেছিল। এসছি সেই সকাল 11টায়। সারা দিন কাজ করতে করতে সময়টা কখন কেটে গেল টেরই পেলাম না। রাত এখন 9:30 বাজে। 10টা 2-এ একটা ট্রেন আছে বর্ধমান যাওয়ার, সেই ট্রেনটা ধরবো বলে রওনা দিয়েছি। একাতেই গ্রাম, তার উপর শীতকাল। রাস্তাঘাটে কোনো লোকজনই নেই, সবাই যে যার ঘরে বন্দি। হয়তো অনেকে ঘুমিয়েও পড়েছে। গ্রামের লোকজন বেশিরভাগই সারাদিন মাঠে ঘাটে চাষের কাজকর্ম করে, খুবই পরিশ্রম হয়, তাই তারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আবার খুব ভোরবেলা উঠে মাঠে চলে যাবে চাষের কাজে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নবগ্রাম স্টেশন। স্টেশন থেকে শঙ্করের বাড়ি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই হবে। আমি বাইক থেকে নেমে শঙ্করকে বললাম, তুই বাড়ি চলে যা, আমি ট্রেন এলে উঠে পড়বো। আরে না না, ট্রেনটা আসুক, তোকে ট্রেনে তুলে দিয়ে যাব। আরে ধুর, শুধু শুধু এতক্ষণ দাঁড়িয়ে থাকবি কেন? বাড়িতে যেহেতু তোর আবার কাজ আছে, সাউন্ডগুলো এডিট করতে হবে। তুই বাড়ি চলে যা, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে, সাবধানে যাস, আর কোনো অসুবিধা হলে আমাকে কল করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুইও সাবধানে যাস। আমি প্ল্যাটফর্মের ভিতরে গেলাম। চারিদিক একেবারে ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই। লোকজন থাকার কথাও না। এইসব গ্রামীণ স্টেশনে শুধুমাত্র ট্রেন আসলেই 2-1জন লোক ওঠানামা করে, বাকি সময় ফাঁকাই থাকে। গরমকালে গ্রামের ছেলেদেরকে প্ল্যাটফর্মের ওপর আড্ডা দিতে দেখা যায়, তবে শীতকালে সেসব বন্ধ। সবাই যে যার নিজের বাড়িতে দরজাবন্দি। প্ল্যাটফর্মের ওপর বেঞ্চে একজন লোককে বসে থাকতে দেখলাম। ঠিক তার পিছনেই রয়েছে একটা ছোট্ট দোকান, হয়তো চা বিস্কুটের হবে। এত রাত্রে দোকান খোলা দেখে আমি তো অবাক। আমি লোকটির কাছে গেলাম। ট্রেন ধরবে নাকি গো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা 2-এর ট্রেনটা ধরবো। তোমাকে বসতে হবে কিছুক্ষণ, ট্রেন আসতে তো এখনো দেরি হবে। দেরি হবে? কিন্তু অ্যাপে তো দেখাচ্ছে রাইট টাইম। ওই অ্যাপে তো দেখাবেই বাবা, অ্যাপওয়ালারা তো জানে না যে আগের স্টেশনে রেলের গেটটা ভেঙে গেছে। এই রে, এবার এ তো মহা বিপদ। আজ রাত্রে কি আর ট্রেন পাবো? ও চিন্তা করো না, আসবে আসবে। খবর পেলাম মেরামতির কাজ চলছে, হয়তো ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যাবে।
ওহ আচ্ছা, হলেই ভালো। তুমি বসো, আমি দোকান বন্ধ করে যাই, এখন আর কোনো করতে পাবো না। তা তোমার কিছু লাগবে নাকি? চা কফি বিস্কুট খাবে কিছু? না না, আমার কিছু লাগবে না, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, বসো তুমি, হ্যাঁ বসো। স্টেশন এখন একেবারেই ফাঁকা। আমি ছাড়া আর কোনো মানুষ এই চত্বরে নেই। লোকটি বলল ঘণ্টাখানিক নাকি সময় লেগে যাবে। শীতের রাত এমনিতেই বড়, একা বসে থাকলে তো সময় কাটতেই চায় না। কি করি? বাড়িতে আমার ফিরতেই হবে। সকালে মায়ের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। না হলে শঙ্করকে বলতাম আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে। এই রকম একটা নির্জন স্টেশনে একা বসে থাকতে বেশ ভয়ও লাগছে। নানা রকম ভয়ালো চিন্তাভাবনা মাথায় আসছে আমার। আরও কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর শেষ পর্যন্ত আমার ব্যাগ থেকে ইয়ারফোনটা বের করলাম এবং কানে দিয়ে গান শুনতে শুরু করলাম। গান শুনতে শুনতে আমার চোখ লেগে এসেছিল। এইভাবে আরও কিছুক্ষণ কাটানোর পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি ব্যাপার হলো? ট্রেনটা এখনো আসছে না কেন? কটা বাজে দেখি তো। আরে 12:30 বেজে গেল। দেখি তো অ্যাপটা। আমি ট্রেনের রানিং স্ট্যাটাসের অ্যাপ খুললাম ট্রেনটা কোথায় আছে সেটা দেখার জন্য। কিন্তু মোবাইলের অ্যাপটা দেখে আমার তো মাথায় হাত। ট্রেন তো বর্ধমান পৌঁছে গেছে, বেশ অনেকক্ষণ হলো। তার মানে আমি কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম, আর কানে গান বাজছিল বলে ট্রেনের শব্দ আমার কানে পৌঁছয়নি। হায় ভগবান, এ আমি কি করলাম? এবার কি হবে? সেই সকালের আগে তো কোনো ট্রেনই নেই। সারা রাত কি আমাকে এইভাবে স্টেশনে বসে থাকতে হবে? এখন আর কী বা করব? করার তো আর কিছু নেই। আমি উঠে দাঁড়ালাম এবং স্টেশনের ওপর পায়চারি করতে শুরু করলাম।
প্ল্যাটফর্মের উপর হাঁটতে হাঁটতে আমার কানে আরও কিছু শব্দ আসছিল। মনে হচ্ছিল আমার সাথে সাথে আরও কেউ হাঁটছে। আমি হাঁটলে সেও হাঁটছে, আবার আমি দাঁড়িয়ে পড়লে সেও দাঁড়িয়ে পড়ছে, অথচ আমি চোখে কাউকে দেখতে পাচ্ছি না। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছিল। আমি আবার বেঞ্চের উপর যে বসে পড়লাম। একটু সইরে বসেন না, গায়ের উপর বসবেন নাকি? আমি লাফ দিয়ে উঠলাম। কে বলল? কথাটা কে বলল? আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকেই আমি আমার আশেপাশে দেখতে পেলাম না। ভয়ে আমি থরথর করে কাঁপছি। এসব কি হচ্ছে আমার সাথে? কখনো পায়ে হাঁটার শব্দ, কখনো কারো কথা শুনতে পাচ্ছি। এগুলো কি সবই আমার মনের ভুল, নাকি সত্যি? আমি আর বসলাম না, দাঁড়িয়ে রইলাম আর এদিক ওদিক তাকাতে। কিছুক্ষণ পর আমার নজর পড়ল প্ল্যাটফর্মের উল্টো দিকে। সেখানে দাঁড়িয়ে আছে একটা লোক, কিন্তু একই চেহারা তার। তার একটা পা নেই, এক পায়ে দাঁড়িয়ে আছে, একটা হাতের অর্ধেক রয়েছে, মাথাটা বেঁকা, মনে হচ্ছে ঘাড় ভেঙে গেছে। কিছুক্ষণ দেখার পর আর দেখতে পাচ্ছি না তাকে। বুঝলাম এই রাতের বোধহয় আর সকাল হবে না। সূর্যের মুখ আমি আর দেখতে পাবো না। হঠাৎ আমার পিছনে থাকা গাছটি নড়ে উঠল। শব্দটা শুনতেই আমার শরীর থেকে প্রাণটা যেন বেরিয়ে যাবার জোগাড় হয়েছে। মনের ভিতরে ভয় এমন ভাবে ঢুকে গেছে যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, শরীরে জোর নেই। হঠাৎ হঠাৎ নানা রকম শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। বেঞ্চের ওপর বসে কিসের যেন অপেক্ষা করছিলাম আমি, হয়তো আমার মৃত্যুর। কিছুক্ষণ পর দেখতে পাই প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে আসছে একটি মেয়ে। আমার সামনে এসে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে আমার দিকে। এত রাত্রে এই স্টেশনে কোনো মেয়ে আসতেই পারে না। এ অসম্ভব, এ নিশ্চয়ই কোনো অশরীরী। আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে যাব, সেই ক্ষমতা আমার নেই। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। আমায় মেরে ফেলুক, কোনো আপত্তি নেই। শুভ, আমায় চিনতে পারছিস না? হঠাৎ আমার নাম ধরে ডাকায় আমি চোখ খুললাম, ভালো করে দেখতে লাগলাম।
আরে ও অনামিকা না? অনামিকা, হ্যাঁ, এতক্ষণ লাগলো চিনতে? সেই কত বছর পর দেখলাম বলতো। তা তুই এত রাত্রে একা এখানে, কি ব্যাপার? তুই যে কারণে এখানে আছিস, ট্রেন ধরতে। বলিস কি রে, এত রাত্রে একা এইভাবে বেরিয়ে গেছিস? ভয় লাগছে না? এখানে যা সব ঘটনা ঘটছে মনে হচ্ছে এখানে ভূত আছে। আমার খুব ভয় লাগছে। আমি তো তোকে দেখেও ভূত ভেবেছিলাম। ভূতই তো। মানে? এত রাতে বাইরে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি, তাই বললাম। আচ্ছা তাই বল, আমি তো ভয় পেয়ে গেছি। তোর ভয় নেই, আমি আছি তোর সাথে। অনামিকা আমার অনেক পুরনো একজন বান্ধবী। স্কুল লাইফে কম্পিউটার ক্লাসে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। সেটা প্রায় 15 বছর আগে। তারপর থেকে কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ আজকে এত রাত্রে এই স্টেশনে, এটা কিভাবে সম্ভব? ওকে দেখতে পেয়ে এবং ওর সাথে কথা বলে আমার মনের ভয়টা কেটে গেছে এবং সময়টাও কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হঠাৎ একটি ট্রেনের হর্ন বাজানোর শব্দ পাই। নে, তোর ট্রেন এসে গেছে। ট্রেন? কিন্তু এত রাত্রে তো কোনো ট্রেন নেই। আছে আছে, রাতের শেষ লোকালটা তো এখনও যায়নি। রেলগেটের কাজ চলছিল, তাই সব ট্রেনই দেরিতে চলছে। উফ, বাহ, বাঁচলাম। তা তুই কি এই ট্রেনে উঠবি নাকি? হ্যাঁ, তবে মহিলা কামরায়। ও আচ্ছা, ঠিক আছে, তাই উঠিস। ট্রেন আসতেই আমি ট্রেনে উঠে পড়লাম। একেবারে ফাঁকা ট্রেন। এত রাত্রের ট্রেন ফাঁকা হওয়াটাই স্বাভাবিক। ট্রেনটা যখন পরবর্তী স্টেশনে থামলো, হঠাৎ আমার নজর পড়ল জানালা দিয়ে পাশের রেল লাইনের ওপর। অনামিকা রেল লাইনের উপর দিয়ে হাঁটছে। ওর চোখ দুটো লাল টকটকে, শরীরে অসংখ্য রক্তের দাগ। ওর সামনে এবং পিছনে রয়েছে আরও কিছু অস্বাভাবিক লোকজন। হাঁটতে হাঁটতে আমার দিকে ঘুরে দাঁড়ালো এবং হাসছে। ভয়ঙ্কর গতিতে ছুটে আসছিল একটি দূরপাল্লার ট্রেন, যে ট্রেনটা ধাক্কা মারতে যাচ্ছে অনামিকাকে। আমি চিৎকার করে উঠলাম, অনামিকা! ট্রেনটা অনামিকার শরীর ভেদ করে চলে গেল, কিন্তু অনামিকার কিচ্ছু হলো না।
ও হেসেই যাচ্ছে আমাকে দেখে। এর মধ্যেই আমার ট্রেনটা চলতে শুরু করলো। হঠাৎ আমার মনে পড়ল 15 বছর আগের কথা। 15 বছর আগে অনামিকা ট্রেন লাইনে কানে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে হাঁটছিল। একটি ট্রেন এসে অনামিকাকে ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় অনামিকা। একটু আগে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমার মাথা কাজ করছিল না। আমি ভুলে গিয়েছিলাম সেই পুরনো দিনের ঘটনা। অনামিকা যদি না আসতো তাহলে স্টেশনের অশরীরদের ভয়ে হয়তো আমি জ্ঞান হারাতাম। অনামিকা মৃত্যুর পরেও বজায় রেখেছে তার বন্ধুত্ব। বন্ধুর এই বিপদে সে এগিয়ে এসছে সাহায্য করতে। হায়, আমি ভুলে গিয়েছিলাম তাকে। খুবই খারাপ লাগছে অনামিকার জন্য। ইয়ারফোন বা হেডফোন রাস্তাঘাটে ব্যবহার করা বিপজ্জনক। সেটা অনামিকার মৃত্যু বা আমার আজকে ট্রেন মিস করার ঘটনা তারই উদাহরণ। সতর্ক থাকুন। ধন্যবাদ আমাদের গল্প দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন গল্পে।